চরম উদ্বেগের মধ্যে, বিশ্বাস করুন আমি চরম উদ্বেগের মধ্যে রয়েছি। যখন আজ দুপুর 2টোর বিতর্ক শুরু করছি, আমি জানি না আমার সহকর্মী যার সঙ্গে গতকাল পর্যন্ত আমার অফিসে কথা হয়েছে, দেখা হয়েছে, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে দুপুর 2টো বাজতে যায় ঠিক কি অবস্থায় আছে সৌরভ দত্ত আমার সহকর্মী আমি জানি না, কারণ তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কারণ সমস্ত যোগাযোগ ছিন্ন করা হয়েছে। আমরা ক্যামেরায় ছবি তুলছিলাম, ক্যামেরা নিয়ে ঢুকতে চাইছিলাম, আপনারা শুনেছেন এর আগে একাধিকবার কিভাবে তার ক্যামেরা আটকানো, বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। চলুন আর একবার দেখুন সৌরভ কিভাবে কাজ করতে গিয়ে কত বড় বাধার মুখে পড়লো, দেখুন আর একবার। আপনার ছবি উঠছে না, আপনি বলুন বলুন আপনাদের এসব কি আছে? আমার কাছে স্থায়ী চাই। হ্যাঁ, কোনো গন্ডগোল চাই না না, গন্ডগোল চাই না তো। আমি ও কথা না, আপনাদের কি হয়েছে? আপনার গাড়ি চালাচ্ছি, বন্ধ করুন ক্যামেরা। আচ্ছা, বন্ধ আছে, বন্ধ আছে, বলুন। কাল মতন অশান্তি করবো না না, অশান্তি কেন করবো? শান্তি চাই। তোমরা ক্যামেরা নামানো আছে, নামানো আছে তো, ক্যামেরা বন্ধ করতে বলেছি। বন্ধই আছে তো। শান্তি চাই। এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আছে চলে চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আছে বন্ধ আছে, চলে চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দাদা এখানে সব মিলিয়ে আমরা করবেন না। ঠিক আছে, বন্ধ তো, বন্ধ তো, ক্যামেরা তো আমাদের টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, ক্যামেরার চেয়ে প্রাণের দাম অনেক বেশি। আমি এখনো জানি না সৌরভ ঠিক কি অবস্থায় আছে। বারবার যোগাযোগের চেষ্টা করছি, আমরা যোগাযোগ করতে পারিনি। শুধু একা সৌরভ নয়, তার সঙ্গে আমার আরেক সহকর্মী গৌরব পাল, ফটো জার্নালিস্ট, তারও কোনো যোগাযোগ এখনো অবধি আমাদের সঙ্গে হয়নি। এই ঘটনার পর যা এক্ষুনি দেখলেন, এত উদ্বেগ নিয়ে কোনো শো আমি এই প্রথম শুরু করছি। এত উদ্বেগ নিয়ে আমি জানি না আমার দুজন সহকর্মী এই মুহূর্তে কেমন আছেন, কেন তাদের এই অবস্থা, তারা তো কাজ করতে গিয়েছিলেন। চলুন এখান থেকে শুরু করি আজকের ডিবেট। কি দোষ করেছে সৌরভ আর গৌরব, সৌরভ দত্ত আর গৌরব পাল, আমার দুজন সহকর্মী যারা সন্দেশখালিতে খবর করতে গিয়েছিলেন, কি দোষ ওদের? এই যে আমি দেখাবো যারা ক্যামেরা ভেঙেছেন আমাদের, যারা আমাদেরকে কাজ করতে আটকেছেন, যাদের জন্য এখনো আমার দুই সহকর্মীর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। আমরা এন্টায়ার অফিস চেষ্টা করে যাচ্ছি কেমন আছে সৌরভ, কেমন আছে গৌরব জানার জন্য, জানতে পারছি না। তাদের কে প্রশ্রয় দেয়? কি করে এত সাহস তাদের হয়? কিভাবে হয় তাদের এত স্পর্ধা? কারা দেয় এত স্পর্ধা? নীল বসু, আপনি বলতে পারবেন? অনুষ্ঠানের শুরুতেই বলি, এটা একটা লজ্জাজনক ঘটনা এবং এই ঘটনার ইমিডিয়েটলি এক্ষুনি উচিত লোকাল পুলিশ অথরিটির গিয়ে তাদেরকে অ্যারেস্ট করা এবং প্রপার প্রসিডিংস ইনিশিয়েট করা, ইনভেস্টিগেট করা। এর থেকে লজ্জার ঘটনা বোধহয় আর জানা নেই। আরো দুজন আমাদের ক্যামেরা ধরা গেছে, যে কজনকে, যারা আমাদের পথ আটকেছেন, যারা আমাদের ক্যামেরা ভেঙেছেন, যারা আমার দুই সহকর্মীকে কি অবস্থায় এখনো রেখেছেন আমরা জানি না, ট্রেস করতে পারিনি এখনো সৌরভ আর গৌরবকে। দেখুন তাদের, আরো ভালো করে দেখুন। শতরূপ, দেখুন, প্রশ্নটা এখানে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যে এখানে সরকার নিষ্ক্রিয়। সরকারের নিষ্ক্রিয় থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চান যে সাংবাদিকরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ফিল্ডে রিপোর্টিং করবে, সেই সাংবাদিকরা রিপোর্টিং করতে গিয়ে মার খাক। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান। মমতা বন্দ্যোপাধ্যায় চান আমাদের বাংলার যে চ্যানেল বা যে খবরের কাগজ সরকারি বিজ্ঞাপনের লোভে সরকারের কাছে এখনো অবধি সারেন্ডার করেনি, তাদের সাংবাদিকরা রাস্তাঘাটে মার খাক, যাতে তাদের কর্তৃপক্ষ সারেন্ডার করতে বাধ্য হয়। কথাটা আমি আজকে বলতাম না যদি এটা একটা স্ট্রে ঘটনা হতো। এটা ঘটনা, যতবার এই ধরনের ঘটনা ঘটে, যা হয়েছে অন্যায় হয়েছে, শাস্তি হওয়া উচিত। এর বাইরে তৃণমূলের পক্ষ থেকে বা সরকারের লোকেদের পক্ষ থেকে এর বাইরে
বাইরে আমরা একটা শব্দও শুনি না। এবং এটাও ঘটনা, তোমরাও খুব ভালো করে জানো, একটা ক্ষেত্রেও এই শাস্তি হয় না। আজ থেকে কয়েকদিন আগে সন্দেশখালীতে রিপোর্টিং করতে গিয়ে, এই সন্দেশখালী বলছি তার কয়েকদিন আগে, হ্যাঁ সন্দেশখালীতেই, যখন ওই যেদিন সিআরপিকে মারধর করা হলো, সেই দিনও একাধিক চ্যানেলের সাংবাদিক এরকমভাবেই মার খেয়েছিলেন। তখনও আমরা এই কথাগুলোই শুনেছিলাম যে যা হয়েছে অন্যায় হয়েছে, আমরা ব্যবস্থা নেব। তোমরা আমার থেকে ভালো করে তোমরা জানো, এই যে বিভাস বলে লোকটা বীরভূমে, যখন ওর ওখানে TV9-এর সাংবাদিকই তাকে প্রশ্ন করতে গেছিল, যখন তার বাড়িতে সিবিআই ইডি রেড হচ্ছে, বিভাসের লোকেরা তাদেরকে একটা আশ্রমের মধ্যে আটকে রেখে TV9-এর সাংবাদিকদেরকে সুজয় মার খেয়েছিল। সেই সময় তৃণমূলের পক্ষ, এবং তখন আমার মনে হয় সেই দিনও ইনসিডেন্টালি আমি এখানে ছিলাম, এবং সেই দিনও এরকমই পরিবেশ ছিল। একটা সময় ওদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, ওদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছিল, কোথায় আছে, কী অবস্থায় আছে, কতটা আক্রান্ত হয়েছে খবর পাওয়া যাচ্ছিল না। তখনও তৃণমূলের পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছিল, যা হচ্ছে খুব অন্যায় হচ্ছে, পুলিশ ব্যবস্থা নেবে। আর কয়েকদিন এরকম অসংখ্য ঘটনা বলা যায়। আমি শেষ উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। 1.5 ঘন্টার মধ্যে 26 জন সাংবাদিককে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল 2015 সল্টলেকের ভোটের সময়, কর্পোরেশন ভোটের দিন। 26 জন সাংবাদিক একসঙ্গে বিছানায় শুয়েছিল পাশাপাশি, কার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কার নাক ফেটে রক্ত বেরোচ্ছে। আমার মানে সত্যি ভালো লাগছে, অনেকটা রিলিভড আমি এটা বলতে। সৌরভের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সৌরভের ক্যামেরা নেই, সৌরভের সঙ্গে যোগাযোগের ন্যূনতম হাতিয়ার ওর পকেটে লুকিয়ে রাখা মোবাইলটা, যার মাধ্যমে আমরা সৌরভের সঙ্গে কথা বলতে পারি। সৌরভ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? পিউ বলছি। একইভাবে উত্তম সর্দার এলাকার মানুষজন বলছিলেন, যখন এলাকার সৌরভ, হ্যাঁ শুনতে পাচ্ছি। তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়, এবং সৌরভ কেমন আছো তুমি? পিউদি শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তোমরা কি কোথাও ঠিক আছে। মানে গোপন আশ্রয়ে আছো? তাহলে আমি তোমার সঙ্গে বেশি কথা বলবো না। না, এখন আমরা যে জায়গাতে রয়েছি, এই আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। পোলট্রি ফার্ম, যে পোলট্রি ফার্মের শিবু হাজরা যে পোলট্রি ফার্ম, সেখানে দেখো একটা বাড়ি আছে। আমি একটু জুম করার চেষ্টা করছি। এই যে ছবিটা, এই যে দাও দাও করে আগুন জ্বলছে, আগুন লাগিয়ে বাগান বাড়ি রয়েছে, সবজি ক্ষেত রয়েছে, সোলার প্যানেল রয়েছে। এই ছবি আমাদের কাছে রয়েছে, এই ছবি আমাদের কাছে পুরনো রয়েছে। আমরা প্রথম যে শিবু হাজরা যে বিরাট জেরিয়াখালীর যে ফার্ম হাউস আমরা যে পড়েছিলাম স্টোরি, সেটার মধ্যে এই ছবিটা রয়েছে। তো সেইখানেই আমরা এখন এখানে এসেছি, এবং এখানে আসার পর আমরা আজকে খবর পাই, আমরা সন্দেশখালীতে ছিলাম, সন্দেশখালীতে থাকালে আমরা খবর পাই যে জেরিয়াখালীতে মানুষ সন্দেশখালীর ধাঁচে সেখানে শিবু হাজরার যে বাগান বাড়ি পোলট্রি ফার্মে ভাঙচুর করছে, এবং যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। আমরা সেই ছবি দেখানোর জন্য, সেই খবর করার জন্য, যে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যে খবরটা হচ্ছে যে অগ্নিসংযোগ হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা, সেটা কত বড় ঘটনা সেটা দেখানোর জন্য। আমরা যখন সেই বাগান বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আর যেটা আমরা তখন লাইভেও ছিলাম, সেই সময় আমরা দেখি যে হঠাৎ করে কয়েকজন বাইক বাহিনী আসে, এবং বাইক বাহিনী আসার পর তারা আমরা যে টোটোতে ছিলাম, সেই টোটোতে তারা পথ আটকায়, এবং পথ আটকানোর পর তারা বলে যে আপনারা এখানে কেন এসেছেন, কি করতে চাইছেন? আমরা সঙ্গে সঙ্গে তারা বলি যে আমরা কিচ্ছু করতে চাইছি না, আমরা এই ঘটনাটা শুনে পর খবর করে, যেটা আমাদের কাজ, সেই জন্য আমরা এসেছিলাম। আপনারা যদি চাইছেন না যে খবর হবে না, আমরা দেখাবো না কিছু, আমরা ক্যামেরা খুলিও নি, ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তারা কিন্তু কোনো কথাই শুনতে চাননি। তারা আমাদেরকে প্রথমে ধরে তারা এলোপাথারি মারধর করতে শুরু করেন, ঘুষি মারতে শুরু করেন, এবং ঘুষি মারার পর একের পর এক ঘুষি মারার পর তাদের একটাই লক্ষ্য, একটাই বক্তব্য ছিল। তাদের একজন বলছিলেন যে আপনারা কেন এসেছেন, এটা সন্দেশখালীর মতো কেন অশান্ত তৈরি করতে চাইছেন? আমরা অশান্তি তো চাইছি না, এখানে আমরা মানুষ শান্তি চাইছি, সন্দেশখালীর মতো অশান্ত হয়ে যাক। আমাদেরও মনে হয়েছিল যে ওই ব্যক্তি অনেক যুক্তিকার্য কথা বলছেন, যে এই ধরনের খবর পেলে অশান্তি ছড়িয়ে পড়তে পারে। ফলে আমরা সেই মুহূর্তে বলি ঠিক আছে, আপনারা যখন চাইছেন না, হবে না, আপনারা যাচাই করে নিন। একটাও কোনো ক্যামেরা চলছে না, কোথাও কোনো খবর দেখানো হচ্ছে না। কিন্তু তারা কোনো কথাই শুনতে চাননি। তাদের যারা ছিলেন প্রায় 6-8 জনের মতো, তারা কিন্তু এলোপাথারি মারধর শুরু করেন, মুখ ঢেকে তারা মারধর করতে শুরু করেন। তার মধ্যে সাদা টি-শার্ট পরে একজন রয়েছে, আমি জানি না তার ছবি আমাদের সেই সময় ক্যামেরা এসছে কিনা। আর তিনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন, এবং আরেকজন ব্যক্তি একটু বয়স্ক, নীল রঙের জ্যাকেট পরেছিলেন, চশমা পরে, তিনিও বেশ আক্রমণাত্মক ছিলেন। এই দুজন মূলত, এবং এরাই কিন্তু এসে পড়ে তারা সংবাদ মাধ্যমের যে আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরাগুলোকে প্রথমে ভাঙচুর করেন, ভাঙচুর করার লক্ষ্যেই ভাঙচুর করেন। যেটা পুলিশও যেটা গেছে ওখানে, পুলিশ কিন্তু সাংবাদিকদেরকে বাঁচাতে যায়নি, কেননা পুলিশ মানে যা শুনে মনে হলো, যাওয়ার পথে দেখেছে কিছু সাংবাদিক নিগৃহীত হচ্ছে,
তখনও যারা নিগ্রহ করছে তাদের গ্রেপ্তার করেনি, তাদের হাত থেকে ছাড়িয়েছে। পুলিশ ওখানে যাচ্ছিল কেন? এই যে তৃণমূল নেতাদের পাপের সাম্রাজ্য, এখন মানুষ আগুন লাগাচ্ছে, ওই আগুনটাকে নেভাতে গেছিল যে পুলিশের মদতে এরা পাপের সাম্রাজ্য তৈরি করেছে, তাতে এখন জনগণ চড়াও হচ্ছে। জনগণের হাত থেকে এদের এই শিবু হাজরা হতে পারে কি এই শাহজাহান হতে পারে, এদের এই চোরাই মালকে বাঁচানোর জন্য ওখানে পুলিশ পাহারাদারি করতে যাচ্ছে, মানে পথে পড়ে গেছে একটা ইনসিডেন্ট। কিন্তু এবার প্রশ্ন, এই কোট আনকোট বীর পুরুষরা কারা, যারা আমাদের সাংবাদিকদের ধরে মারলেন? কারা তারা? দেখুন, যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি দেখাচ্ছি। যে বৃত্তের মাঝখানে, এর নাম সামাদ মোল্লা, শিবু হাজরা ঘনিষ্ঠ বলে এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে। তার মানে এই দুষ্কৃতীরা শাসক দলের ঘনিষ্ঠ। আপনি চেনটা দেখুন, সামাদ মোল্লা শিবু ঘনিষ্ঠ, শিবু শাহজাহান ঘনিষ্ঠ। শাহজাহানকে আমরা প্রত্যেকে জানি সন্দেশখালির বাঘ, তার মানে বাঘ লুকিয়ে আছে ঠিকই, কিন্তু বাঘের গর্জন বাকি তার স্যাঙাতরা করে বেড়াচ্ছে। সামাদ মোল্লাকে দেখালাম, বাকিদের নামও আমরা লিখছি যাদের বাইকে দেখা যাচ্ছে। নিশিকান্ত বর, ইনিও শিবু হাজরার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এলাকায় এদের পরিচিতি একটাই, এরা শিবুর ঘনিষ্ঠ, সামাদ আর নিশিকান্ত। কেউ কারোর ঘনিষ্ঠ বলেই যে সে তৃণমূল কংগ্রেসের কর্মী বা সে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, এটা তো কোনো কথা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শতরূপবাবু অভ্রবাবুরা একটা প্রিকনসিভ নোশনে বলছেন যে ওনারা বোধহয় তৃণমূল কংগ্রেস কর্মী। আমার তো মনে হয় না তা, কারণ ওনারা কি সেই সময় উপস্থিত ছিলেন নাকি ওই জায়গায়? সন্দেশখালি থেকে আপনাদের যে দুজন সাংবাদিক বন্ধু বললেন, তারা একবারও তৃণমূল কংগ্রেসের নামও নেননি, বলেননি যে শাসক দলের সাথে ঘনিষ্ঠ তারা বা এরকম কোনো স্টেটমেন্ট। তাহলে অভ্রবাবু আর শতরূপবাবু বোধহয় ছিলেন ওখানে, তাই ওনারা জানেন আপনাদের সাংবাদিকদের থেকেও বেটার ওনারা জানেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সোর্স কনফার্ম করছে এই যে স্যাঙাতরা যারা আমাদের সাংবাদিকদের পেটালো একটু আগে, তারা শিবু হাজরার ঘনিষ্ঠ। শিবু হাজরা কার ঘনিষ্ঠ এটা ইতিমধ্যে সবাই জানেন, আশা করি আপনিও জানেন। শাহজাহান ঘনিষ্ঠের অন্যতম ডান হাতের নাম শিবু হাজরা, যার গ্রেফতারির দাবিতে গত পরশু থেকে আগুন জ্বলছে সন্দেশখালিতে। আর এক হাত, বাঁ হাত উত্তম সর্দার, যার গ্রেফতারির দাবিতে আগুন জ্বলছে সন্দেশখালিতে। নিশ্চয়ই আপনার অজানা নয় নীলবাবু। সবটাই বুঝলাম, কিন্তু কেউ কারোর ঘনিষ্ঠ মানে যে সে সেই পলিটিক্যাল পার্টির মেম্বার, এটাও আপনারা স্থির করে দিতে পারেন না। এটাও কখনো বলে দেওয়া যায় না। আমার যদি পার্টি মেম্বার এই শব্দটাই আপনি আনছেন কেন? সদস্য, এটা বলা যায় না। শিবুর মাথায় শাহজাহানের হাত, শাহজাহানের মাথায় কার হাত আমরা সেই বিতর্কে পরে ঢুকবো। আর শিবুর হাত এই স্যাঙাতদের মাথায়, যারা জায়গায় জায়গায় ঘুরে সাংবাদিক পিটিয়ে বেড়ান। এর সঙ্গে মেম্বার হওয়ার দরকার নেই, মাথায় হাত থাকাই যথেষ্ট আজকের দিনে। প্রশাসন নিশ্চয়ই তাদের প্রশাসন নিশ্চয়ই এর ইনভেস্টিগেশন করবে। প্রশাসন নিশ্চয়ই আগামী সেটা যদি না করে তাহলে আদালত রয়েছে, আদালত তার উইল টেক কেয়ার অফ দ্য সিচুয়েশন। আদালত আগেও নিয়েছে সিচুয়েশন কন্ট্রোলে। যদি মনে করে প্রশাসন ঠিকমতো কাজ করছে না, আদালত রয়েছে। আপনি যে স্বর্গরাজ্যের ছবি দেখাচ্ছেন, আমিও সেই স্বপ্ন দেখতে চাই নীলবাবু, বিশ্বাস করুন, যেখানে সাংবাদিককে পেটানো হয় না। আমিও সেই রাজ্যে থাকতে চাই যে স্বপ্ন আপনি দেখাচ্ছেন। দুর্ভাগ্যবশত বাস্তবটা এর থেকে আলাদা। তবে আবার বলি, জার্নালিজম কাকে বলে শিখুন TV9 থেকে। TV9-এর সাংবাদিককে মারা হলো 8-10 জন বাইক বাহিনী, শিবুর ঘনিষ্ঠ বাইক বাহিনী, যারা পেটালো আমাদের। যেখান থেকে আটকানো হলো ওই বাগানবাড়ি অবধি যেন না পৌঁছয় TV9 বাংলা। আমাদের আটকানো যাবে না। পৌঁছে গেছে সৌরভ ওই বাগানবাড়ির সামনে, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, দেখো এই মুহূর্তে আমরা সেই বাগানবাড়ির সামনে রয়েছি, যে বাগানবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই বাগানবাড়ির সামনেই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে শিবু হাজরার এই বাড়িতেই কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে। এখনো কালো ধোঁয়ার কুণ্ডলি কিন্তু দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই যে বাড়িতে এখানে কিন্তু আগুন লাগিয়ে দেন এখানকার যারা এখনো পর্যন্ত করতে চাইছে, যখন ওরা তখন করছে, ভেতরে থাকা হচ্ছে না। ভেতরে ঢুকে কিন্তু গেট ভেঙে ভেতরে ঢুকে কিন্তু এই আগুন এখানে দেখা ছিল। এখানে বলছি পারবে, এখানে খাবার দাবার রয়েছে, যে একটা অফিস ঘরের মতো রয়েছে, এটা অফিস ঘরের মধ্যে সেখানে আগুন লাগিয়ে হয়েছে। প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে, এখান থেকে
এখানে কিন্তু এই যে আগুনটা চলছিল সেখানে ব্যবস্থা হয়নি। এটা ভিতরে বস্তা রয়েছে, বস্তা অবস্থা কিন্তু সেই সমস্ত খাবার সেই খাবারে আগুন এইটা হচ্ছে বাগান বাড়ি, এইটা বাগান বাড়ি, এইটা হচ্ছে বাগান বাড়ি, খামার বাড়ি। সেই খামার বাড়ি ফার্মের খামার বাড়ির পাশে এই ঢালাই রাস্তা রয়েছে, সেই ঢালাই রাস্তার পাশে এই বাড়িটা কাজগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। ওনাকে বলবো হ্যাঁ কাজগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, সে কাজ ভাঙচুর করা হয়েছে এবং চারপাশে যতগুলো কাঁচ রয়েছে সেই সমস্ত কাঁচের টুকরো পড়ে রয়েছে এখানে, কাঁচের টুকরোগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, এই সমস্ত কাঁচের টুকরো এখানে পড়ে রয়েছে। আর চারিদিকে কিন্তু এই বাড়ির পুরো চারিদিকে সেই চারিদিকেই কিন্তু এই সমস্ত যারা যে ধ্বংস যে চিহ্ন, যে রোষের যে চিহ্ন, সেই রোষের চিহ্ন কিন্তু এই চারিদিকে কিন্তু পড়ে রয়েছে এবং এখানে খড়ের বিচুলি ছিল, সেই খড়ের বিচুলি সেগুলো তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘর জুড়ে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই দিকের যে ধোঁয়া এইখানেও কিন্তু এখান থেকেও কিন্তু আগুন বেরোচ্ছে, এখান থেকেও আগুন বেরোচ্ছে, এই দিকের কাজগুলো তো ভাঙচুর করা হয়েছে এবং এখানে যে পাইপ, সেই পাইপগুলো সমস্ত ফেটে রয়েছে। অর্থাৎ হাতের কাছে যা পেয়েছেন, যা সামগ্রী পেয়েছেন এই সমস্ত নিয়েই কিন্তু এখানকার যারা এই হামলা চালায়, হামলাকারীরা, সেই হামলাকারীরা কিন্তু এই বাড়ির উপরে তারা আছড়ে পড়েন। বুঝতে পারছি সৌরভ, যেহেতু মোবাইলে কথা বলছো একটু অসুবিধা হচ্ছে, তবু আবার একবার সাব্বাস সৌরভ, সাব্বাস গৌরব, ক্যামেরা ভেঙে জলে কিন্তু সাংবাদিকতাকে আটকানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, নীলবাবু যে কথাগুলো বলছিলেন, কথাগুলো শুনে আমরা অবাক নই। এটা তৃণমূলপন্থীরা এই কথাটাই বলে আসেন যে তৃণমূলের সব নেতাগুলো চোর, কিন্তু তৃণমূল দলটা খুব সৎ। সেরকম তৃণমূলের সব নেতাগুলো হচ্ছে খুনি, সন্ত্রাসবাদী, কিন্তু তৃণমূল দলটা খুব শান্তিপ্রিয়। উনি নতুন কোনো কথা বলছেন না। এর আগেরবার আমি যে কথাটা বলছিলাম, আমি জাস্ট ওটাকেই কনক্লুড করছি এইটা বলে, 26 জন সাংবাদিককে 1.5 ঘন্টার মধ্যে যারা হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল, সেই দুটো লোক, তাদের মধ্যে একজন এখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, আর একজন হচ্ছে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী। সুতরাং তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের চেনা আছে। এবং পিউ, তুমি কতগুলো, অনুব্রত মণ্ডল কি এই ধরনের লোকেরা যেগুলো সাংবাদিকদেরকে হুমকি দিয়েছে প্রকাশে, মহুয়া মৈত্র, তাদের কথা বলছো। একই রকমভাবে এর আগেও আমরা একবার বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিক ওনাকে প্রশ্ন করলে তারা হয়তো প্রশ্নটা ওনার পছন্দ হলো না। একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না, কিন্তু চ্যানেলের নাম করে, কাগজের নাম করে, সেই সাংবাদিকের নাম করে যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স থেকে সাংবাদিকদেরকে আক্রমণ করেন, উনি গোটা রাজ্যের তৃণমূল কর্মীদেরকে বার্তা দেন যে এই রকমভাবেই সাংবাদিকদেরকে তার কর্মক্ষেত্রে আক্রমণ করো, সে যখন ফিল্ড রিপোর্টিং করছে তাকে আক্রমণ করো। ওনার আক্রমণের ভাষা একরকম, উনি মুখ্যমন্ত্রী, আর শাহজাহানের মতো কি শিবু হাজরার মতো গুন্ডাদের আক্রমণের ভাষা, আক্রমণের হাতিয়ার অন্যরকম। কিন্তু এইটা ঘটনা, যাবতীয় আক্রমণ করেও বাংলা দেখছে এদের পাপের লঙ্কায় এখন আগুন লাগছে। এদের পাপের লঙ্কাকে এরা এখন লোকের হাত থেকে আর বাঁচাতে পারবে না। এদের পাপের সম্পত্তিতে আগুন লাগার ছবি তোলা আটকাতে পারে, কিন্তু এদের পাপের সম্পত্তিতে জনগণ যে গিয়ে আগুন লাগিয়ে এদের বেআইনি জমিকে আবার পুনর্দখল করছে, এই লড়াই বাংলা এখন চলতেই থাকবে। পঞ্চায়েতের আগেও বাংলা দেখেছে, লোকসভার আগেও দেখছে। সত্যি এটা তো সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। অভ্র না, দেখুন, তৃণমূল দিব্য শক্তির অধিকারী। তৃণমূলের 3টে হাত, বাম হাত ডান হাত, আপনি বলছিলেন বা হাত যা, তার 3টে হচ্ছে, তার হচ্ছে অজুহাত। তো এই নীলবাবু এই অজুহাতের উপর ভিত্তি করে একটা অদ্ভুত একটা যুক্তি সাজালেন। আমরা হয়তো কেউ স্পটে ছিলাম না, কিন্তু উনি TV9 বাংলাকেও প্রশ্ন করলেন, আর উনি ওদের ওখানে লোকাল কোনো তাল গাছের উপরে দাঁড়িয়ে দেখছিলেন বা বসে বসে দেখছিলেন যে না, ওই লোকগুলো তৃণমূলের। আমার মনে হয় ওনাকে এখন অ্যারেস্ট করা উচিত। না না, উনি জানেন যে এই লোকগুলো আসলে কি। নীলবাবু একজন আইনজীবী হয়েও, হ্যাঁ, তৃণমূল সমর্থক আইনজীবী হয়েও ওনার যুক্তিটাকে যারা মারধর করেছে তারা আসলে তৃণমূল নয়, অ্যাকচুয়ালি তারা কারা নীলবাবু জানেন। আমার মনে হয় নীলবাবুকে না না, নীলবাবু তাল গাছের উপরে বসেছিলেন, তো উনি দেখেছেন, আমরা মেনে নিচ্ছি, আমরা সবাই ভুল, TV9 বাংলা ভুল, কিন্তু বিষয়টা হচ্ছে আপামর বাংলার জনতার কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে। এটা দিনের পর দিন ঘটছে। আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে এই আক্রমণ মেনে নেওয়া যায় না। এই সরকার শিক্ষা নিচ্ছে না। 1 মাস ধরে ওখানে একটা উপদ্রুত অঞ্চলে এই ধরনের জিনিসপত্র হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী নিজে নির্বিকার। ওনার কাছে শেখ শাহজাহান আর এই 5 পয়সা 2 পয়সার ফুটো মস্তানগুলো অ্যাসেট। এরকম ভাবে আর কতদিন চলতে পারে? একটা সময় আসবে যেখানে বাংলার জনগণ ঢুকে দাঁড়াবে। এটা চলতে পারে না। নীলবাবু ছবিটা দেখুন, নিশিকান্ত বর যিনি বাইকে আমাদের মারতে এসেছিলেন, তার মুখটা বাঁধা তৃণমূলের পতাকা দিয়ে, জোড়া ফুল লাগানো পতাকা দিয়ে। নিশ্চয়ই উনি রুমাল হিসাবে, এক টুকরো কাপড় হিসাবে ব্যবহার করতেই পারেন আপনার যুক্তি অনুযায়ী। দেখুন
মনিটর থাকলে ছবিটা দেখুন। নিশিকান্ত বর্জনী সাংবাদিক পিটিয়েছেন, সৌরভ আর গৌরবকে মেরেছেন একটু আগে, মুখে তৃণমূলের পতাকা বাঁধা, সেখানে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কর্মী হয়, আমি আবারও বলছি, যদি সে তৃণমূলের কর্মী হয় তাকে অ্যারেস্ট করা হবে, নিশ্চয়ই হবে। কতদিন চালাবে? আচ্ছা এইটা একে না হয় অ্যারেস্ট করা হবে, আচ্ছা একে না হয় অ্যারেস্ট করা হবে, বুঝলাম। আগের কেসগুলো হলো না কেন একটু বলুন দেখি। 50 দিন আগে শাহজাহানকে ধরতে গেছিল যখন ইডি, শাহজাহানকে গ্রেপ্তার করা ছেড়ে দিন, ওই দিন বাংলার 3টে চ্যানেলের সাংবাদিককে যে মারা হয়েছিল, 50 দিন পার হয়ে গেল, তাতে কেউ অ্যারেস্ট হলো না কেন? সল্টলেক কর্পোরেশনের ভোটের দিন যে মারা হয়েছিল, আজ অব্দি কেউ অ্যারেস্ট হলো না কেন? এইগুলো যদি একটু বলেন। এইটা না হয় বুঝলাম হবে, এরপরে এগুলো কেন হলো না? সেটা ইনভেস্টিগেশন চ্যালেঞ্জ করে কি সব বলছেন? অরিন্দম বাবু হাত তুলে আছেন, ঝন্টু বাবু হাত তুলে আছেন। হ্যাঁ অরিন্দম বাবু বলুন, ঝন্টু বাবু এক্ষুনি আসছে। অরিন্দম বাবু, যে কথা ব্যক্তি বলছেন না, কেস হবে, কোর্টে যাবে, আমি ওনাকে একটু সবিনয় ভাবে জিজ্ঞাসা করছি, আপনি বলুন তো ভাই, যে লোকসভা ইলেকশনের পরে 8 জুন 2019 সালে যে 3 জনকে খুন করেছিল, ভাঙিপাড়া যে 144 জনে শ্মশানে পরিণত হয়েছিল, আপনি কেস হয়েছিল, আপনি জানেন, খুব ভালোভাবে জানেন। সেখানে যে 28 জন এফআইএম অ্যাকিউজ ছিল, তার মধ্যে মেইন প্রিন্সিপাল অ্যাকিউজ ছিল শেখ শাহজাহান। আপনি যে বারবার কেসের কথা বলছেন, বলতে পারেন যে ওই কেস থেকে তারা বাদ পেলো কি করে, কি করে তারা বাদ হলো? আপনি এটা উত্তর দিন। আজকে 2 দিন ধরে যে আজকে লিখছে যে উত্তম সরকার আর শিবু ভদ্র, যারা আপনি বলছেন তারা সমর্থক নয়, তারা কর্মী। আজকে পিউ ম্যাডাম বলে দিচ্ছি যে আজকে যে সমস্ত ছেলেগুলো বা যে সমস্ত মানুষগুলো ড্রয়িং রুমে স্বামী বিবেকানন্দ নেতাজির ছবি রাখতো, মা বাবার রাখতো, সরিয়ে দিয়ে আজকে নেতা নেত্রীর ছবি রাখছে, এবং আজকে তাদের হাতে আজকে আর্মস অ্যামুনেশন তুলে দিয়ে তাদেরকে ক্রিমিনাল তৈরি করে দিচ্ছে। আপনি কি বলছেন? এশিয়ান গেমসে আজকে 100টা পদক ভারতকে আজকে কোথায় তুলে নিয়ে গেল? ঝন্টু বাবু, আপনি যা বলছেন কেউ মানতেই চাইছে না সে কথা, সেই যুক্তি। হ্যাঁ ঝন্টু বাবু। নীলবাবু, কিছুদিন পরে প্রশ্ন আসবে আইএস আইপিএস এর পরীক্ষাগুলোতে যে একটি রাজ্যের উদাহরণ দিন যা কোর্ট চালিত, সরকার চালিত নয়, সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ হবে। আপনি ঠিক বলেছেন, কোর্টে যাচ্ছেন না কেন? কোর্টই তো চালাচ্ছে রাজ্যটাকে। এটা খেয়াল করবে যে গতকাল যখন মহিলারা বলছে আইনের শাসন নেই, তখন এসডিপিও বলছে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিকালে যখন সেই মহিলা অভিযোগ করলেন দুটো, সেই অভিযোগে পুলিশ লিখছে কন্টেন্ট নট ভেরিফাইড। অর্থাৎ পুলিশ কোন জায়গায় চলে যেতে পারলে কতটা দলদাস। অর্থাৎ পিউ রক্ষক এবং ভক্ষক হাত মিলিয়েছে রাজ্যে। রক্ষক এবং পুলিশ হচ্ছে তল্পি বাহক তৃণমূলের, এবং মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানের এত বড় ঘটনা পরে 4 সেকেন্ড খরচা করে বলেছিল আইনের পথে চলবে, 4 সেকেন্ডে। অর্থাৎ তাহলে এই নো ম্যানস ল্যান্ডগুলো কেন তৈরি হবে না? এরা সন্ত্রাস করলেই মমতা ব্যানার্জিরা পাওয়ার এনজয় করে। বারবার বলছি।